আপনি বলেই দিয়েছেন যে আমি এত বছর ধরে আমি কিন্তু ২০২০ সালে বলেছিলাম যে হাসিনার পতন তো অপমানিত হয়ে বাংলাদেশ ছেড়ে হাসিনা ভারতে পালাবে, অন্য কোনো দেশে যেতে পারবে না। বলেছিলাম যে শেখ মুজিবের মূর্তি টেনে টেনে ভাঙা হবে, শেখ মুজিব এবং হাসিনার ছবি অফিস আদালত থেকে রাস্তায় ফেলে ওদের তার উপর পাড়ানো হবে। এটা কিন্তু ২০২০ সালে বলেছিলাম। একই সাথে একদমে বলেছিলাম, কিন্তু আমার ভয় হচ্ছে হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে, বাংলাদেশের ছাত্রলীগের, জঙ্গি লীগের এইসব ছেলেপেলারা মুজিব কোড খুলে তারা বিভিন্ন দলের সাথে মার্জড হয়ে যাবে, মিশে যাবে। বিএনপির সাথে, জামাতের সাথে, অনেকের সাথে মিশে যাবে। অনেকেই আবার অনেকে পীর হুজুর বনে গেছেন আজকাল দেখছি। অনেক নেতাই যারা আওয়ামী লীগের প্রকাশিত উন্মোচিত আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের আমলে হাসিনার সাথে উঠা বসা করেছে ভারতের সাথে, তারা আবার বিএনপির থেকেও নমিনেশন পেয়েছে। আমি যেটা তখনও বলেছি যে আওয়ামী লীগ যে পরিমাণ অস্ত্র রেখে যাবে এবং টাকা পয়সা রেখে যাবে, কোনো সরকার 6 মাসের বেশি টিকতে পারবে না। যেটা ইদানিং মির্জা ফখরুল কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে এত বছর সে বুঝেছে, বাট ওই কাকের মতো চোখ বন্ধ করেছিল, অস্বীকার করতে চেয়েছে। কিন্তু এই 2-3-4 দিন আগে কিন্তু সে বলেই ফেলেছে যে এত সহজ না সরকার চালানো, বর্তমান অবস্থায় সরকার চালানো এত সহজ না। বিশেষ করে আপনি দেখেন বিএনপিতে ওই 2 জন মেজর হাফিজ এবং আলতাফ স্যার ছাড়া কাউকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না, এবং ওনাদেরকে অ্যাকচুয়ালি সশস্ত্র বাহিনীর সত্যিকার অর্থে বলা যায় না। ওনারা অনেক মুরব্বী, অনেক সিনিয়র। ওনারা হচ্ছে জিয়া রহমানের সাথে থেকে সেই রাজনীতি করা, স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে ওনাদেরকে এই বর্তমান প্রজন্মের সশস্ত্র বাহিনীর বলা যায় না। ওনাদের প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, ওনারা দুজনেই আমাকে স্নেহ করেন এবং আমিও ওনাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু বিএনপি কিন্তু এই বর্তমান প্রজন্মের, আমি 2-4টা মানে সুবিধাবাদী বাটপারদের কথা বলছি না, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত 2-4টা বাটপারও কিন্তু আছে, যারা মুহূর্তের মাঝখানে দল বদলে আবার ওই দলের কালার নিয়ে নেয়। আমি বলছি যারা সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনীর, যারা জেল কেটেছে বিএনপির কারণে রাজনীতি করতে গিয়ে দেশের জন্য, তাদের কাউকে কিন্তু বিএনপি নমিনেশন দেয় নাই। এমনকি যখন জামাতে ইসলাম সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে দেখেছে এবং আমি এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছি, তা দেখি তখন তাদের মাথায় এসেছে যে আমাদেরও তো উচিত। তখন তারা তড়িঘড়ি করে একটা নামকাওয়াস্তে ডেকেছে, আবার নাটকও করেছে একটা ক্ষমা চাওয়ার। এরকম অনেক ভিতরের কথা জানি যে এইগুলো লম্বা করবো অনুষ্ঠান বলে। কথা হচ্ছে, ইয়েস, মানুষ যদি ভুল বুঝে বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে এবং সত্যিকার অর্থে বাবার আদর্শে উজ্জীবিত হয়ে এবং জনতার আস্থা অর্জনে যদি বাংলাদেশের রাজনীতি করতে ফিরে আসেন, আমার বিশ্বাস উনি দীর্ঘদিন রাজনীতি করতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তখন প্রোটেকশন দিবে আল্লাহর রহমতে। একই সাথে উনি যদি এই বয়স্ক এবং বুড়াদুরা পুরনো রাজনীতিবিদদেরকে না সরান, ওনাদেরকে উপদেষ্টার পর্যায়ে পিছনের লাইনে রাখতে পারেন। কারণ কিছু মুরব্বী, ভালো মুরব্বী দরকার আছে যাদেরকে উপদেষ্টা হিসেবে প্রয়োজন আছে। উনি যদি ইয়াং জেনারেশনের ছেলেপেলকে না পাঠান, মাঠে নমিনেশন না দেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নমিনেশন না দিলে সমস্যাটা হবে কোথায়? আজকে জেনারেল ওয়াকারের সাথে আমি আগেও বলেছি যে মির্জা ফখরুলের একাধিকবার, আজকে থেকে বছর খানিক আগের থেকে শুরু করে একাধিকবার আভ্যন্তরীণ মিটিং হয়েছে, ওনাদের মাঝখানে একটা সমঝোতা হয়েছে, আলোচনা হয়েছে। বাট গেস হোয়াট, জেনারেল ওয়াকার তো সারা জীবন থাকবেন না। ওনার তো একটা চুক্তিভিত্তিক ওনার এই চাকরি, ওনাকে ইতিমধ্যে 1 বছরের উপরে চলে গেছে। 3 বছরের হলে আর বেশি দিন নাই, বছর 1.5 আছে। তো যেভাবেই হোক ওনাকে একসময় অবসরে যেতে হবে। এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতি সেনাবাহিনীতে ওই স্বৈরাচারী হাসিনার মতো জোর করে টিকে থাকার উপায় নেই। একমাত্র উপায় হচ্ছে যদি সেনা প্রধান নিজেই কু করে দেশের ক্ষমতা নিয়ে নেন, তাহলে জোর করে হয়তো কিছুদিন থাকতে পারবেন। সেটাও আজকালকার জামানায় সেটাও বেশি দিন টিকবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, যদি একটা রাজনৈতিক দল বেশিরভাগ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রাজনীতিতে প্রবেশ করতে না দেন, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাথে রাজনৈতিক দলগুলোর একটা কমিউনিকেশন গ্যাপ হবে। যেই কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণে এই রাজনৈতিক দলগুলো একটা সময় বিপদে পড়বে। আপনাকে একটা কথা, যতই চিল্লাক মানুষ, যতই লাফাক, একটা কথা বলি,
পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতি এক ধারার, আর ভারতের রাজনীতি হচ্ছে আরেক ধারার। ভারতের রাজনীতি হচ্ছে ওরা ন্যাশনালিস্টিক ফিলিংটাকে ভিত্তি করে ওরা রাজনীতি করে। ওরা প্রতিবেশীর সাথে শয়তানি করে। নিজের দেশের ভিতরে মোদি এসে শয়তানি করছে, ধর্মীয় উগ্রতা করছে। বাট এর আগে যারা ছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তারা কিন্তু নিজের দেশে একটা ন্যাশনালিস্টিক মত তৈরি করে দেশপ্রেমের উপর ভিত্তি করে ভারত চালিয়েছে। সরকার পরিবর্তন হলেও কিন্তু তাদের বৈদেশিক নীতি কিন্তু কখনো পরিবর্তন হয়নি। আমেরিকার মতো আগেও ট্রাম্প এসে কিছুটা পরিবর্তন হয়েছে, উগ্রতা হয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তানে সশস্ত্র বাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে যত কথাই বলুক, গালিগালাজ দিয়ে কি বলে অবমূল্যায়ন করে, তিরস্কার করে, মনে রাখতে হবে বাংলাদেশের এবং পাকিস্তানের মতো একটা দেশে সামরিক হস্তক্ষেপ বা সামরিক প্রভাব আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। তবে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, যেটা আমাদের আমলে ছিল। সামরিক প্রভাব ছিল। আমরা যখন সশস্ত্র বাহিনীতে চাকরি করেছি, আমরা প্রধানমন্ত্রীর নাম ছাড়া অন্য কোনো মন্ত্রী, মিনিস্টারের, এমপিদের নামই জানতাম। এমপি তো বাদই দিলাম, এমপিদের নাম জানার কখনো প্রয়োজনও ছিল না। ২-৪টা হয়তো মন্ত্রীদের নাম জানতাম। মানে তখন কিন্তু সামরিক বাহিনী মাথা উঁচু করে দেশপ্রেম নিয়ে চলতো। জনগণ সম্মানের চোখে দেখতো। সশস্ত্র বাহিনী ইউনিফর্ম দেখলেই জনগণ সম্মানের সাথে তাদেরকে জায়গা করে দিত, আদর আপ্যায়ন করতো এবং তাদেরকে একটা আস্থার স্থানে দেখতো যে আমি কোনো বিপদে পড়লে সশস্ত্র বাহিনীর কাছে গেলে আমার বিপদের সমস্যা হয়ে যাবে। আমাদের দেশ এই সশস্ত্র বাহিনীর কাছে নিরাপদ, যেটা স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। সেই আস্থাটাকে শেষ করে দিয়েছে। এখনো সেই আস্থা অর্জন করতে আর অনেক দেরি, অনেক সময় লাগবে। তবে সেই আস্থা অর্জন করতে হলে একটা দেশপ্রেমিক জনতার রায়ের একটা সরকার লাগবে, একটা রাজনৈতিক দল লাগবে। যেইভাবে বিএনপি গিয়ে কি বলে সমঝোতা করছেন, যদি সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে তাহলে সামরিক বাহিনীর সেই সব উগ্র কিছু জেনারেল বা কিছু উগ্র অফিসারকে কিন্তু তাদেরকে থামানো যাবে না। হাসিনার মতো কিন্তু তারাও আবার দানব হয়ে উঠবে। তারাও কিন্তু একসময় ১টা-২টা করে গুম করতে শুরু করবে। তারাও কিন্তু একটা নিজেদের নতুন একটা বিএনপি সমর্থিত আয়নাঘর তৈরি করে বসবে। এটা একটা জাতীয় রোগ। এই জাতীয় রোগকে রোধ করতে হলে রাজনৈতিক দলগুলোকে সশস্ত্র বাহিনীতে সমভাবে জায়গা দিতে হবে। আর ইয়াং ছাত্রনেতাদেরকে আবার বলছি, বহুবার বলেছি তোমাদেরকে, তোমরা আল্লাহর রাস্তায় নিজেদেরকে যদি বাঁচতে চাও, আজকে দেখো হাদিকে টার্গেট করা হয়েছে। হাদি স্বতন্ত্র। মনে আছে আপনার অনুষ্ঠানে আমি কয়েকবার বলেছিলাম, এনসিপি তৈরি হওয়ার আগে বলেছিলাম যে এদের একটা রাজনৈতিক দল হবে। আপনি আমাকে থামিয়ে দিয়ে বলেছিলেন না, কোনো রাজনৈতিক দল তো হয় নাই। আমি ঠিক এইভাবে বলেছিলাম, হয় নাই তবে হবে। হবে, তাদের মাঝখানে আবার ভাঙন হবে। হয়েছে কিনা? তাদের মাঝখানে ভাঙন হয়ে বাংলাদেশ হয়েছে, আরো ছোট ছোট কিছু দল হয়েছে। যা বলেছি ৬ বছরে সবই হয়েছে, হবে। এবং একইভাবে বলছি, হাদিকে টার্গেট করা হয়েছে বিকজ হাদি বিকেম এ সিম্বল। হাদি কিন্তু একক ব্যক্তি হিসেবে একটা দেশ প্রেমিক, একটা নতুন প্রজন্মের প্রাণ সঞ্চারের একটা শক্তি হিসেবে একটা প্রতীক হয়ে উঠেছিল হাদি। সেই জন্য হাদিকে টার্গেট করে এটা একটা নিদর্শন সৃষ্টি করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, ভারতের দালাল বাংলাদেশে যারা আছে, এবং পিছনে তো ভারত আছেই। ভারতের দেশের ভিতরে শত্রু যখন বিভীষণ হয়, ঘরের শত্রু যখন বিভীষণ হয়, তখন ভারতের লাগে না। দেশ বিরোধী এত শক্তি অপশক্তি বাংলাদেশের ভিতরেই আছে যে ভারতের প্রয়োজন হয় না। ভারত শুধু ওই পারে বসে বসে খেলা দেখছে, মজা দেখছে। এখন এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে, তাদেরকে সমস্ত ভুল বুঝাবুঝি বন্ধ করে সমস্ত দলকে একত্রে করে তোমরা নির্বাচন করো, তোমরা এক হয়ে যাও, এক হয়ে একটা বড় শক্তি তৈরি করো। মনে রাখবে, আমি জামাতকেও বলছি, বিএনপির উদ্দেশ্য বলছি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, মনে হতে পারে খুব আধ্যাত্মিক কথা, বাট আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি, এই কথা ছাড়া বাংলাদেশে রক্ষা করার, বাংলাদেশেই জাতিকে রক্ষা করার আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। সেটা হচ্ছে বাংলাদেশের সকল দল একত্র হয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সকল দল একত্রে মিলে জনতার ম্যান্ডেটে পূরণের উদ্দেশ্যে কাজ করতে হবে।
এবং সকল দল একত্রে মিলে বাংলাদেশের জনগণের মন জয় করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে হবে।